যেসব দেশ উন্নয়নে সহযোগিতা করবে বাংলাদেশ তাদের নিয়ে চলবে বললেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় রিমালে ৬,৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি, পলিতে ভরাট পায়রা বন্দরের ড্রেজিং করা অংশ। এবং সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি স্পষ্ট হচ্ছে ঢলের তাণ্ডব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটিজ লাইভ অ্যান্ড পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে আপনাদের সাথে আছে মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। যেসব দেশ উন্নয়নে সহযোগিতা করবে বাংলাদেশ তাদের সাথে নিয়ে চলবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ভাষণে নির্দেশিত অনেক কিছুই এখনো বাকি উল্লেখ করে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য তরুণ প্রজন্মকে গড়ে তোলার তাগিদ দিয়েছেন সরকার প্রধান। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন আকবর হোসেন সুমন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমার দেখা বঙ্গবন্ধু শীর্ষক ১ মিনিট ব্যাপ্তির ভিডিও চিত্র নির্মাণ করেছে দেশের এক ঝাঁক তরুণ। নিজের হাতেই জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় অংশ নেওয়া নির্বাচিতদের সম্মাননাপত্র ও আর্থিক পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সৃষ্টি ও নেপথ্যের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক মুক্তি ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জাতির পিতার নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার করেন সরকার প্রধান। রাজনৈতিক মুক্তি তিনি দিয়ে গেছেন, অর্থনৈতিক মুক্তি পেতে হবে। এই অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক যে অধিকার, সেই অধিকারটা নিশ্চিত করা, এটাই ছিল অন্তর্নিহিত কথা। উন্নয়ন অগ্রযাত্রার সুবিধাভোগী এক শ্রেণীর সমালোচকদের বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে কিছু মানুষ আছে তাদের সব কিছুতেই কিছু ভালো লাগে না। আমি বলি এটা হচ্ছে কিছু ভালো লাগে না গ্রুপ। যেটাই করবো বলি এটার কি দরকার ছিল, মেট্রো রেল এটার কি দরকার ছিল, এক্সপ্রেসওয়ে খামাকে এগুলি করে পয়সা নষ্ট। তো এরকম ধরনের মানুষ কিন্তু নেতিবাচক মনোভাব নিয়েই তারা চলে। তারা সব কিছু আবার যখন তৈরি করি তখন দেখি খুব ভালো করে সেগুলো আবার খুব মজা করে আবার ব্যবহার করে, এটাও আবার আমি দেখি। স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক তরুণ প্রজন্মকে ভবিষ্যতের জন্য নিজেদের গড়ে তোলার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, কিন্তু আগামী দিনের পথ চলা আমাদেরকে খুঁজে বের করে আমরা যেন আরও সুন্দরভাবে বিশ্বের সাথে তাল মিলে কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি সেইভাবে কিন্তু নিজেদেরকে প্রস্তুত করতে হবে। এবং শিক্ষার দিকে আসলে শিক্ষা ছাড়া কখনো এটা সম্ভব না। শিক্ষা ছাড়া কোনোদিন একটা জাতিকে দারিদ্র্যমুক্ত করা যায় না। শিক্ষাই হচ্ছে সবথেকে বড় অর্জন। বন্ধুত্ব ও শান্তি বজায় রেখেই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালে দেশের ২০ জেলায় ৬,৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। টানা ৩৬ ঘন্টার তাণ্ডবে এসব জেলায় রাস্তাঘাট, বেড়িবাঁধ, ঘরবাড়ি ও সামাজিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মহিবুবুর রহমান আরও জানিয়েছেন, উপকূলের বেড়িবাঁধগুলো সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে পড়েছে। এমনকি পায়রা বন্দরের ড্রেজিং করা অংশ পলিতে ভরাট হয়ে গেছে রিমালের জোয়ারে। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। দিন যত যাচ্ছে স্পষ্ট হচ্ছে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি। মোট ১৮ জনের প্রাণহানি হলেও অন্যান্য ক্ষয়ক্ষতি অঙ্কের হিসেবে বের করা কঠিন। তবুও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য উপাত্ত নিয়ে আর্থিক মূল্যের একটা সংখ্যা দাঁড় করিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। যদিও সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানালেন প্রকৃত ক্ষয়ক্ষতি এরও ঢের বেশি। ৬,৮৮০ কোটি টাকার একটা খরচের আমাদের একটা একদম জেলা ভিত্তিক হিসাব আমরা একটা পেয়েছি, এবং আমরা এখন একটা কমপ্লিট একটা হিসাব দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাজ করতেছি। আজকেও আমরা সব মন্ত্রণালয় হিসাব পুরোপুরি পাই নাই বলে আরেকটা মিটিং আমরা ৯ তারিখ দিয়েছি। প্রতিমন্ত্রী জানান, উপকূলীয় এলাকার বেড়িবাঁধগুলো ভেঙে তো গেছেই, ঘের মালিকদের শত শত কোটি টাকার বিনিয়োগ ভেসে গেছে রিমালের তাণ্ডবে। উপকূল এলাকায় ঘেরের মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ঘেরের মালিক শত শত কোটি টাকা বিভিন্ন মালিকরা ইনভেস্ট করে আজকে নিঃস্ব হয়ে গেছে।
এদেরকে কিভাবে সাহায্য করা যায় সে ব্যাপারে আমরা আজকে কথা বলেছি। সরকারের সব বিভাগের সাথে সমন্বয় করে দুর্যোগ পূর্ব কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এখন চলছে পুনর্বাসন কর্মকাণ্ড। সামগ্রিক বিষয়ে প্রতিবেদন দিয়ে 9 জুন প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আমাদের হয়তো 9 তারিখে আমরা চূড়ান্ত করার পর আমরা এটা বসবো, তবে প্রশ্নটা খুবই ভালো। আমরাও এটা নিয়ে চিন্তা করতেছি একটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই বেড়িবাঁধ করার ব্যাপারে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বন্যা কবলিত 6 উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় পানি নামছে। তবে হঠাৎ বন্যায় দুর্ভোগে পড়েছেন লাখ লাখ বানভাসী মানুষ। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস্ট কোস্ট রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। সিলেট শহর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার কাছাকাছি এলাকা দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখনও কানাইঘাটের সুরমা, জকিগঞ্জে অমলশীত, বিয়ানীবাজারের শ্যাওলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট জেলা প্রশাসন জানায়, পানি কমলেও এখনও 6 উপজেলার 780টি গ্রাম প্লাবিত রয়েছে। 550টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে 4000 মানুষ। জয়নগরের রাস্তায় এর বাদে এই সমস্ত পানি খাইয়া কেউ পানিও দেয় না, কিচ্ছুও না। অবস্থা খুবই খারাপ। রাস্তা আমাদের যে কাউন্সিলর বাসার পিছনে জয়নগরের অবস্থা খুবই খারাপ। না না, এটা কিচ্ছু খাইছি না। ওইখানে আমরা ফিটকারি দেবটাই খাইতেছি। প্রতি বছরে এইভাবে আমাদের ব্যবসা বাণিজ্য খুবই সমালোচনা, লোকজন বাইরে বেরোতে পারতেছে না। সিলেট নগর ও শহরতলি এলাকার আশ্রয় কেন্দ্রে এখনো 500 মানুষ অবস্থান করছেন। ধীরে পানি কমায় দুর্ভোগ কমছে না। নগরের উপশহর সহ কয়েকটি এলাকার বাসাবাড়িতে পানি রয়েছে। মানে মেয়র আছেন, তারা কি দৃষ্টি আকর্ষণ করছি যে তান এগুলো পরিষ্কার মানে যেভাবে করা যায় আর কি, আর ড্রেন গুলা পরিষ্কার করা যায়। ঘরে দুয়ারে পানি উঠিয়া, তারপরে বাসাবাড়িতে আমাদের দোকানের মানে ভিতরে সহ পানি। সুরমা নদীর পার্শ্ববর্তী যে এলাকাগুলোতে বন্যার প্রাদুর্ভাব হয় ও ভয়াবহ বন্যা, বাসা বাড়িতে পানি নিমজ্জিত হয়। আমি মনে করি এটা স্থায়ী সমাধানের প্রয়োজন। পানি বাড়ছে, তাই মানুষের গাও ধরে গেছে। অনেক শুকনা খাবারের অর্ডার দিয়েছি, পানির অর্ডার দিয়েছি। আমরা যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, অড স্যালাইন, এগুলো সব ব্যবস্থা আমরা করে রেখেছি। এই সিলেট নগরীর কোনো একজন মানুষ কষ্টতে না পড়ে, না খেয়ে তার দিন কাটাতে হয়, এই ব্যবস্থাটুকু যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করেন। এদিকে বন্যার পানি কমায় ভেসে উঠছে ঢলের তাণ্ডবের ক্ষতচিহ্ন। আকস্মিক এই বানের তোড়ে বহু সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে কিছুদিন ধরেই টানা বাড়ছে পদ্মার পানি। এতে ভাঙনের কবলে দৌলদিয়ার 4 ও 6 নম্বর ফেরিঘাট। অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ, তবে টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। উজান থেকে নেমে আসা জোয়ারের পানিতে ফুঁসে উঠছে পদ্মা, আর এতে দৌলতদিয়ার গুরুত্বপূর্ণ 4 ও 6 নম্বর ফেরিঘাট প্রবল ভাঙনের কবলে পড়েছে। হুমকিতে 6 ও 7 নম্বর ফেরিঘাট এলাকার কিছু অংশ। স্থানীয়রা বলছেন, ভরা নদীতে অস্থায়ীভাবে বালুভর্তি জিওব্যাগ ফেলা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বর্ষা মৌসুমে ভাঙন ভয়ঙ্কর হয়ে ওঠার শঙ্কা তাদের। প্রতি বছরই শত শত ঘরবাড়ি, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা বিলীন হচ্ছে প্রমত্তা পদ্মায়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, ফেরিঘাট ও লঞ্চঘাটও। পরিকল্পনা থাকলেও দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পের কাজ শুরু হয়নি। ফলে 652 কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে 2400 কোটি টাকা গিয়ে ঠেকেছে। যখনই ভাঙনে লাগে তখন এই যে দু একটা বস্তা ফেলাই দেখাই যে আমরা বস্তা ফেলাইছি। বারবার এই নদী ভাঙনের কারণে আমরা কিন্তু এই 300-400 পরিবার আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। বস্তা কিছু ফেলায় আবার বাদ দেয়, আবার ভাঙে। বস্তা যখন ফেলানোর দরকার তখন তাদেরকে দেখা যায়। উপজেলা প্রশাসন জানায়, বিআইডব্লিউটি এর সাথে কথা বলে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হবে। দৌলতদিয়া ঘাটের কয়েকটি জায়গায় ভাঙন প্রবণতা দেখা দিয়েছে। খুব দ্রুতই স্যার বলেছেন 2-1 দিনের মধ্যে এটা কাজ শুরু হয়ে যাবে এবং চিফ ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে কথা হয়েছে। বিআইডব্লিউটি জানায়, দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পে জমি অধিগ্রহণ ও প্রকল্প ব্যয়ের অর্থ ছাড় স্থগিত রয়েছে। বরাদ্দ পেতে মন্ত্রণালয়ের মাধ্যমে প্রক্রিয়া গ্রহণ করা হবে। আশা করি হয়তো জুনের আগেই আমরা যদি টাকাটা পেয়ে যাই, তাহলে ডিসি মহোদয়কে আমরা এই টাকাটা পরিশোধ করতে পারলে
আমরা এখানকার যে ল্যান্ড ডেভেলপমেন্ট আছে এগুলো করতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে 2021 সালে পানি সম্পদ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দৌলতদিয়া ঘাট আধুনিকায়ন প্রকল্পে ঘাট এলাকায় ভাঙন হলে তা বিআইডব্লিউটিএ পদক্ষেপ নেবে। আর ঘাটের উজান ও ভাটি এলাকায় ভাঙন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ড কাজ করবে। নদী ভাঙনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বিআইডব্লিউটিএ এবং ঘাটের উজানে এবং ভাটিতে যে নদী তীর এলাকা আছে এখানে যদি কোনো ভাঙন দেখা যায় সেই ভাঙন রোধে কাজ করবে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। পদ্মার ভাঙন রোধে স্থায়ী সুরক্ষা ব্যবস্থা গ্রহণের দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে নদী ভাঙন রোধ ও স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সকালে গাইবান্ধা ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি হাই স্কুল মাঠে এক মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। এ সময় আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর থেকেই দেশের আনাচে কানাচে উন্নয়নের জোয়ার বইছে। প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন, বর্তমান সরকার নদী ভাঙন কবলিত এলাকার খেটে খাওয়া মানুষকে বাস্তুহারা হতে দেবে না। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের জমজমাট প্রচার, ভোটারের অগ্রাধিকারে যোগ্য প্রার্থীরা। আবার আমন্ত্রণ একুশে দেশের সংবাদে। চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা। দিনরাত প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন চলমান সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। একুশের প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন প্রতিদ্বন্দ্বী থাকলেও ভোটের মাঠে উত্তাপ ছড়াচ্ছেন নবীন প্রার্থী ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন। তরুণদের নিয়ে ভোটারদের কাছে নিজের ভাবনার কথা তুলে ধরেন শোভন। অন্যদিকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন বলছেন, সাধারণ মানুষের জন্য কাজ করতে বয়োজ্যেষ্ঠদের অভিজ্ঞতার বিকল্প নেই। তরুণদের অনেক পরিকল্পনা, অনেক পরামর্শ নিচ্ছি, যেটা আগামী দিনে আমি যদি নির্বাচিত হতে পারি কাজে লাগানোর চেষ্টা করব। 5 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে কোনো ভোটার যাতে না যায়, তারা নিজেরাই শীল সাপড় মেরে তারা তাদের প্রার্থীকে পাশ করে দেবে। এদিকে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও নবীনগর এই 3 উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 19 জন। চাঁদপুরে ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন 23 জন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন, ভাইস চেয়ারম্যান 6 জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হলে আমি বিপুল ভোটে পাস করব, এটাই আমার আশাবাদী। এই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যদি আমি নির্বাচিত হই তাহলেও আমি মানুষের কল্যাণে কাজ করব, যদি নির্বাচিত নাও হই তাহলেও আমি মানুষের কল্যাণে কাজ করব। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা নির্বাচনের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান 10 ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চারিদিকে ব্যাপক সাড়া, জনগণ আমাকে তৃতীয়বারের মতো ঘোড়া প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমি এখনো দৃঢ়ভাবে আশাবাদী, সাধারণ জনগণ যেভাবে আমার পাশে আছে, কেউ যদি অর্থ দিয়ে ভোট না কেনে এবং সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে আমি বিপুল ভোটে জয় হব। উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখতে সৎ ও যোগ্য প্রার্থীদের বেছে নিতে চান সাধারণ ভোটাররা। একজন সৎ ব্যক্তি এবং ভালো ব্যক্তি এবং কামারখন্দ উন্নয়নবাসী যারা উন্নয়ন করবে তাদেরকে আমরা একজন প্রার্থী খুঁজে নিতে চাই। যোগ্য এবং যাকে ডাকলে কাছে পাওয়া যায় এবং যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে বেছে নেব। আগামী 5 জুন অনুষ্ঠিত হবে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের 4র্থ ধাপের নির্বাচন। রত্না জামান, একুশে টেলিভিশন।
বগুড়ার বনানী এলাকায় মা ও ১১ মাস বয়সী শিশুকে হত্যার ঘটনা ঘটেছে। শহরের একটি আবাসিক হোটেলে শনিবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন আশামণি ও তার সন্তান আব্দুল্লাহ হেল রাফি। দুপুরে হোটেল থেকে আশামণির মরদেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, আশামণির স্বামী আজিজুল সন্তানকে হত্যা করে করতোয়া নদীতে ফেলে দেয়। পরে স্ত্রী ও ছেলেকে হত্যার কথা স্বীকার করে। পুলিশ আজিজুলকে হেফাজতে নিয়েছে। যশোর জংশন থেকে পদ্মা সেতু হয়ে 4টি সহ ঢাকায় 5টি ট্রেন যাতায়াতের 7 দফা দাবিতে আন্দোলনে নেমেছে যশোরবাসী। সকাল 10:30টায় জংশনে সমাবেশের আয়োজন করে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। বক্তারা বলেন, যশোরবাসী এতদিন 3টি ট্রেনে ঢাকা যাতায়াত করত। বর্তমানে খুলনা ঢাকার প্রতিটি ট্রেন পদ্মভিলা জংশন হয়ে ঢাকায় যাবে। ফলে বৃহত্তর যশোরের বিভিন্ন অঞ্চলের মানুষকে পদ্মভিলা গিয়ে ট্রেন ধরতে হবে, যা ঝামেলাপূর্ণ এবং সময়ের অপচয়। সমাবেশ শেষে দাবি আদায়ের লক্ষ্যে স্টেশন মাস্টার ও যশোর জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। জানাবো চট্টগ্রাম খবর। দু 2024-25 অর্থ বছরের বাজেটে পুঁজিবাজারের সম্প্রসারণ এবং টেকসই উন্নয়নের যথাযথ কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। দুপুরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন সিএসসি চেয়ারম্যান। এ সময় কোম্পানির সংখ্যা বৃদ্ধি, কার্যকর কর্পোরেট বন্ড মার্কেট চালু, পুঁজিবাজারের জন্য মধ্যস্থতাকারীর সক্ষমতা, বিনিয়োগকারীর সংখ্যা বৃদ্ধি এবং পুঁজিবাজারের পণ্য বৈচিত্র্যকরণ সহ বেসরকারি বন্ড মার্কেট প্রস্তুতকরণের তাগিদ দেন এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। সাবেক মন্ত্রী ডাক্তার আফসারুল আমিনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা করেছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। দুপুরে নগরীর একটি কনভেনশন হলে মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন সহ অন্যান্য নেতারা। এ সময় বক্তারা বলেন, আফসারুল আমিন মুক্তিযুদ্ধের আদর্শের সৈনিক ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে অন্যায় ও অনৈতিক কোনো কিছু স্পর্শ করেনি তাকে। ডাক্তার আফসারুল আমিনের সততা ও রাজনৈতিক প্রজ্ঞা থেকে অনেক কিছুই শেখার আছে বলেও মন্তব্য করেন বক্তারা। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। যেসব দেশ উন্নয়নের সহযোগিতা করবে বাংলাদেশ তাদের নিয়েই চলবে, বললেন প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড় রিমালে 6,880 কোটি টাকার ক্ষয়ক্ষতি, পলিতে ভরাট পায়রা বন্দরের ড্রেজিং করা অংশ। এবং সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি, স্পষ্ট হচ্ছে ঢলের তাণ্ডব। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে।